সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তড়িৎ কৌশলের এই প্রাথমিক কোর্সটিতে আমরা তড়িৎ কৌশলের খুবই বেসিক কিছু বিষয় ও ধারণা নিয়ে আলোচনা করব। আমি চেষ্টা করব খুব গভীরে না গিয়ে বরং সহজভাবে তড়িৎ কৌশলের কিছু প্রাথমিক তত্ত্ব বা থিওরি তুলে ধরতে। প্রথমে প্রশ্ন আসতে পারে তড়িৎ কৌশল কী এবং তড়িৎ কৌশল কেন প্রয়োজন। আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে দেখতে পাই যে বর্তমান বিশ্বে প্রায় সবকিছুই কোনো না কোনোভাবে বিদ্যুতের উপরে নির্ভরশীল। ঘরের লাইট জ্বালানো, কম্পিউটার চালানো থেকে শুরু করে বিভিন্ন কারখানায় বড় বড় পাম্প, কম্প্রেসর ইত্যাদি চালানোর জন্য বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়। এছাড়া মোবাইল ফোন, টেলিফোন, টেলিভিশন ইত্যাদি দৈনন্দিন প্রয়োজনীয় নানা যন্ত্রপাতিও বিদ্যুতের উপরে খুবই গভীরভাবে নির্ভরশীল। তো ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলতে হয়, বলতে পারি তড়িৎ প্রকৌশল হচ্ছে বিদ্যুৎ, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তড়িৎ চৌম্বকীয় যে বল তা নিয়ে গবেষণা করা ও তা থেকে প্রাপ্ত ধারণা ও অভিজ্ঞতাকে মানুষের উপকারে ব্যবহারের চেষ্টা করা। তড়িৎ কৌশলের ব্যাপ্তি যেহেতু আজকে অনেক বড়, সেহেতু তড়িৎ কৌশলকে বেশ কয়েকটি ছোট ছোট ক্ষেত্রে ভাগ করা হয়। আমি ঠিক জানি না প্রাতিষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট ভাগ আছে নাকি, কিন্তু আমি তড়িৎ কৌশলকে সাধারণত 5 ভাগে ভাগ করে থাকি। তো এই ভাগগুলোর প্রথমে আমি রেখেছি বিদ্যুৎ উৎপাদন ও বন্টন বা পাওয়ার, এরপরে আছে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ বা অটোমেটিক কন্ট্রোল সিস্টেমস, তারপরে সংকেত নিয়ন্ত্রণ ও যোগাযোগ বা সিগন্যাল প্রসেসিং অ্যান্ড কমিউনিকেশন, এরপরে আমি রেখেছি ইলেকট্রনিক্স এবং সব শেষে আছে তড়িৎচুম্বকীয় ক্ষেত্র বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তো ক্ষেত্রগুলো কি আমরা সেটা জানলাম, কিন্তু এই ক্ষেত্রগুলো কিভাবে ব্যবহৃত হয় বা আমরা যদি তড়িৎ কৌশলকে পেশা হিসেবে ব্যবহার করতে চাই তাহলে আমরা এর কোন অংশে অবদান রাখতে পারবো সেই ব্যাপারে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো বিদ্যুৎ উৎপাদন ও বন্টনের কথা যদি বলতে হয় তাহলে প্রথমেই মাথায় যেটা আসে সেটা হচ্ছে জেনারেটর, অর্থাৎ যেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এরপরে সেই উৎপন্ন বিদ্যুৎ ট্রান্সফরমার, তার, ব্রেকার, সুইচ ইত্যাদি নানা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করব ক্রেতা এবং কারখানা বা জনমানুষের কাছে পৌঁছে দিতে। রিলায়েবিলিটি বা নির্ভরশীলতা এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের লক্ষ্য থাকবে বিদ্যুৎ উৎপাদন করার পর যতটা সম্ভব ইন্টারাপশন ছাড়া এবং সেফভাবে এই বিদ্যুৎকে ক্রেতার কাছে পৌঁছে দেওয়া। এতে ইন্টারাপশন ঘটলে অর্থনৈতিক ক্ষতি সহ জনমানুষের দুর্ভোগ হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে। তো ছবিতে এটি হচ্ছে একটি ট্রান্সফরমার। আমরা এই প্রাথমিক কোর্সের জন্য খুব একটা গভীরে যাব না, হয়তো ভবিষ্যতে চেষ্টা করব এ ব্যাপারে আলোচনা করতে। তো এরপরে আছে সেটা হচ্ছে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ। এইখানে যে কোনো বৈদ্যুতিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রক এর আওতায় পড়ে, যেমন ধরুন শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র, স্বয়ংক্রিয় দরজা অথবা বিমানের অটো পাইলট। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রে ধরুন যদি ঘরের তাপমাত্রাকে একটি নির্দিষ্ট সেট পয়েন্টে রাখতে হয় বা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয় তাহলে একটা নির্দিষ্ট সেট পয়েন্ট তৈরি করা হয়। ঘরের তাপমাত্রা যদি সেই সেট পয়েন্টের উপরে উঠে যায় তাহলে টেম্পারেচার সেন্সর সেই তাপমাত্রাকে সেন্স করে এয়ার কন্ডিশনিং ইউনিটটা চালু করে দিবে। এরপরে ঘরের তাপমাত্রা যদি সেট পয়েন্টের নিচে নেমে আসে তখন এসি নিজে থেকে বন্ধ হয়ে যাবে। এরপরে ধরুন স্বয়ংক্রিয় দরজাতে মানুষ আসলে স্বয়ংক্রিয় দরজা নিজে নিজে সেটা সেন্স করে দরজা খুলে দেয় এবং মানুষ চলে গেলে পরে দরজা নিজে থেকে বন্ধ হয়ে যাবে। বিমান নিয়ন্ত্রণের ক্ষেত্রে অটোমেটিক কন্ট্রোল সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আজকাল অটো পাইলট খুবই প্র্যাকটিক্যাল এবং বহুল ব্যবহৃত। বাতাসের গতি, বিমানের গতি, নানা ধরনের সেন্সর যেমন ভাইব্রেশন সেন্সর,
এবং দিক নির্দেশক ইত্যাদি অনেক কিছুর সমন্বয়ে গঠিত হয় এরকম জটিল একটি সিস্টেম। তো ছবিতে এখানে আমি যেটা রেখেছি এটা খুব সম্ভবত কোনো ইন্ডাস্ট্রির একটা কন্ট্রোল রুম। এখানে আমরা দেখতে পাচ্ছি অপারেটর মোটামুটি বসে বসে হাই তুলছে, কারণ তার করার কিছুই নেই, বেশিরভাগ প্রসেসই অটোমেটিকভাবে কম্পিউটার প্রোগ্রাম দ্বারা এবং সেন্সর দ্বারা কন্ট্রোল হবে। যদি কখনো কোনো ক্রিটিক্যাল রেসপন্স দরকার হয় বা অ্যালার্ম আসে, তখন অপারেটর হয়তো সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে এবং সিস্টেমকে স্টেবল করার চেষ্টা করবে। তো এরপরে আসি সংকেত নিয়ন্ত্রণ এবং যোগাযোগে। এই ক্ষেত্রটির সাথে বোধহয় কম বেশি প্রায় সবাই পরিচিত, কারণ বর্তমান বিশ্বে টেলিভিশন, টেলিফোন, স্যাটেলাইট, মোবাইল ফোন এই সবই আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে থাকে এবং এই সব কিছুই যোগাযোগের ক্ষেত্রে এর আওতায় পড়ে। এমনকি ডিজিটাল ছবি প্রসেস করার মতো যে পদ্ধতিগুলো আছে সেগুলো কম্পিউটার সায়েন্সের সাথে খুব কাছাকাছিভাবে জড়িত হলেও এর অনেক কিছুই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং অর্থাৎ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিগন্যাল প্রসেসিং শাখার আওতাতেই পড়ে। এরপরে আছে ইলেকট্রনিক্স। আজকাল হয়তো তড়িৎ কৌশল শুনলে সবার আগে মাথায় আসবে ইন্টেল অথবা অ্যাপেল অথবা IBM এর মতন বড় বড় হাই প্রোফাইল কোম্পানিগুলোর নাম। ইলেকট্রনিক্স শাখায় প্রধানত সেমিকন্ডাক্টরের উপরে ভিত্তি করে তৈরি করা ট্রানজিস্টর, ডায়োড, ইন্টিগ্রেটেড সার্কিট ইত্যাদি জিনিস ব্যবহার করে বৈদ্যুতিক যন্ত্র তৈরি করা হয়। মাইক্রোপ্রসেসর বা কম্পিউটারের হার্ডওয়্যার তৈরি করার ইন্ডাস্ট্রি এই ক্ষেত্রের আওতায় পড়ে। বর্তমান বিশ্বে এটাই বোধহয় তড়িৎ প্রকৌশলের সবচেয়ে গ্ল্যামারাস শাখা এবং খুবই দ্রুত অ্যাডভান্সড হচ্ছে। তো সবশেষে আছে তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র। এই ক্ষেত্রটা তড়িৎ চৌম্বকীয় আবেশের মতো অনেকটাই ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করে, তাই এর অ্যাপ্লিকেশন আপাত দৃষ্টিতে হয়তো খুব একটা চোখে পড়ে না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এই সেন্সে যে তড়িৎ প্রকৌশলের জন্য খুবই বেসিক যেসব জিনিসপাতি, যেমন জেনারেটরের গঠন বা ইলেকট্রিক্যাল মোটর তার গঠন, ট্রান্সফরমার এর গঠন ইত্যাদি সব কিছুতেই তড়িৎচৌম্বকীয় ক্ষেত্র মূল ভিত্তি হিসাবে ব্যবহার করা হয়। শিল্ডিং বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরুন ঝোড়ো হাওয়ায় যদি বিমান চালানো হয়, তখন বিমানকে লাইটনিং বা বিদ্যুতের আঘাত থেকে রক্ষা করার জন্য যে শিল্ডিং ব্যবহার করা হয়, সেখানেও তড়িৎচৌম্বকীয় আবেশ ও তড়িৎচৌম্বকীয় ক্ষেত্রের অনেক তত্ত্বই ব্যবহার করা হয়। তো এই হচ্ছে সংক্ষিপ্তভাবে তড়িৎ কৌশলের বিভিন্ন ক্ষেত্র এবং তার অ্যাপ্লিকেশনের একটি খুব ব্রিফ সামারি। এর পরের দিন চেষ্টা করব বিদ্যুৎ কেন ও কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তা নিয়ে আলোচনা করতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং যদি আপনারা নিবন্ধন না করে থাকেন তাহলে দয়া করে নিবন্ধন করতে ভুলবেন না। ধন্যবাদ।